সো ফ্রেন্ড, যাচ্ছিলাম হচ্ছে শান্তিনিকেতনে। আমি এখন বোলপুরের রাস্তাটা রয়েছি। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, তো বোলপুর যাওয়ার পথে ধরো তোমরা তো অনেকেই গেছো, যারা বোলপুরের নাম শুনেছো, অনেকে গেছো, অনেকে যাবে করে বহু বছর ধরে প্ল্যান করে বসে আছো, কিন্তু এখনও পর্যন্ত বোলপুর যাওয়ার সৌভাগ্যটা হয়ে ওঠেনি কোনো কারণবশত। তো যাই হোক, যারা বোলপুর যাওয়ার তো দুরকম রাস্তা আছে, একটা হচ্ছে বাই ট্রেন অথবা বাই রোড। তো বাই ট্রেনে গেলে বাই ট্রেনের একরকম জার্নি হয়, আর বাই রোডে গেলে একরকম জার্নি হয়। তো দেখো, আমি এই মুহূর্তে কলকাতা থেকে ট্রাভেল করছি, কলকাতা থেকে বাই রোড আমি বোলপুর যাচ্ছি। আমি যেহেতু ট্রেনে করে যাচ্ছি না, তাই ট্রেনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। কিন্তু যারা এখনও বোলপুর গিয়ে উঠতে পারোনি, এবং তারা তাদের ভেতরে একটা ইমাজিনারি জিনিস কাজ করছে যে কীরকম হয় এখানকার রাস্তাঘাট। এখানে তো শুনেছি লাল মাটির দেশ, তো কতটা লাল মাটি এখানে পাওয়া যায়, এখানকার গ্রিনারি কীরকম। তো এই বিষয়গুলো অনেকের মাথার মধ্যে হয়তো অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সবাস্তব তোমরা এখনও পর্যন্ত জিনিসটাকে উপভোগ করতে পারোনি। আমি ইমেজিনারি হচ্ছে আমাদের এই ভার্চুয়াল টেকনোলজির মাধ্যমে, হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা আনন্দ উপভোগ করানোর জন্য চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি, এই জায়গাটার নাম দেখছো ভাতার। এখান থেকে বোলপুরের ডিস্টেন্স বলতে পারো কম বেশি 1 ঘন্টা মতো ডিস্টেন্স। তো এখানকার দৃশ্য কেমন হয়ে থাকে, এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ, তো এখানকার এইসব জায়গাগুলো কেমন হয়ে থাকে, সেই সব জায়গাগুলো একটা ছোট্ট তোমাদেরকে ভিউ আমি দেখাতে চাই। তো আমার উদ্দেশ্য একটাই, যে যারা এখনও গিয়ে উঠতে পারেনি, যাবে করে প্রোগ্রাম করছে। দেখো বাদিক দিয়ে দেখলে তো, এরা কিন্তু এখানকার লোকাল আদিবাসী। তো এনারা কিন্তু বেসিক যে লাইফস্টাইল হয় সেইভাবে ওরা দিন যাপন করে, জীবিকা নির্বাহ করে। এরকম তুমি মাঝে মাঝে এই ভিডিওর মধ্যে দেখতে পারবে সম্ভবত। আমি এখন একটা এমন এলাকা দিয়ে যাচ্ছি যেখানে সাধারণ মানুষ যেরকম জীবনযাপন করে আমরা করে থাকি সেই রকম তো আছেই, সঙ্গে কিন্তু যারা আদিবাসী তারা কিন্তু উন্নত রকম প্রযুক্তিতে তারা জীবনযাপন করে না। তারা কিন্তু সেই 200 বছর আগে বা 300 বছর আগে যেরকম ধরনের জীবনযাপন করা হতো, সেরকম ধরনেরই কিন্তু জীবনযাপন এখন এখানে করে থাকে। আমি সচক্ষে দেখেছি এটা। তো এই দেখো, এই অঞ্চলে গ্রিনারি কীরকম আমি যদি বলে থাকি। গ্রিনারি বলতে এটা তো একটা গ্রাম, একটা একদম প্রকৃত গ্রাম, যেটা বলে সৌন্দর্য, গ্রামে একটা প্রকৃত গ্রাম যেরকম বলে, সেই প্রকৃত গ্রাম কিন্তু এটা আছে। তো আমি সেই গ্রামের মধ্যে দিয়ে বুক চিরে যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। ডান দিকে যদি বলি, ডান দিকে বলতে গেলে একটা ক্ষেত দেখা যাচ্ছে। এরকম ক্ষেত কিন্তু চারিদিকেই দেখা যায়। আরও তোমাদেরকে দেখাবো, চলো। এই মুহূর্তে বাম্পার, এই রাস্তাটা একটাই সমস্যা হচ্ছে, এই রাস্তায় প্রচুর পরিমাণে বাম্পার রয়েছে, যে কারণে কি গাড়ির গতিবেগকে যদি আমি উঠাইও কিছুটা সময়ের পরে গিয়ে কিন্তু আবার নামাতে হয়। তবে তাতে কিন্তু তোমার এখানে যে আসার অনুভূতি বা আনন্দ, সেটা কিন্তু তোমার 1 ইঞ্চিও কম হবে না, একটুখানি বিশ্বাস তুমি আমার ওপর রাখতে পারো। দেখো, তাল গাছ কি আর আমাদের শহর অঞ্চলে দেখা যায়? ওই দেখো সারি সারিবদ্ধ, সারি সারি কিন্তু তাল গাছ ডান দিকে দেখা গেছে। এই গাছের জন্য আমি হয়তো পুরোটা দেখাতে পারছি না, বাট ডান দিকে পুরনো প্রাচীন একটা মন্দির বা এরকম গিয়েছিল। এই দেখো এইসব, এই দেখো ডান দিকে কিন্তু ওই যে দূরে যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এক তাল গাছ রয়েছে ওখানে। আর ডান দিকে ক্ষেত রয়েছে, সম্ভবত ধান চাষ করা হয় এই জমিতে। আবার সেই শুরু হয়ে গেল গ্রিনারি। তো এখান দিয়ে তুমি গাড়ি চালাতে না, কি বলবো, তোমার যতই চালাবে ততই ভালো লাগবে। বা তুমি যদি পাশে বসেও থাকো সিটে, তাহলে তোমার কিন্তু ভালোই লাগবে। আমার তো এইখানে যদি কেউ ধরো, আমি যাচ্ছি বোলপুরের দিকে বা এইসব রাস্তা দিয়ে আমি চলাফেরা করছি, এবং আমি যদি বাদিকের সিটে বসে থাকি অথবা পেছনে বসে থাকি, আমার তো বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। আমার তো ভালো লাগে আমি এই যন্ত্রের সঙ্গে যেন সবসময় এঙ্গেজ থাকি। তো এই দেখো দুর্গাপুজো তো সামনে আসছে। দুর্গাপুজো আসার মুখে কাশফুল প্রচুর পরিমাণে দেখা যায়। এই অঞ্চলেও কাশফুল কিন্তু প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। সম্ভবত আরেকটু এগোলে আমি কাশফুলের বনটা আমি দেখাতে পারবো। পেছনে ছিল, আমি তখন সব আমি অ্যাটেম্প নিতেই সেই জিনিসগুলো বেরিয়ে গেছে। তো এখানকার অঞ্চল কিন্তু এরকম ধরনের হয়। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে এখানকার অনুভূতি। আর সবথেকে এইখানকার যদি আসল মজা উপভোগ করতে হয়, তাহলে তোমাদেরকে এখানে 2টো সিজনে আসলে আমি মনে করি সবথেকে বেশি ভালো হবে। এক হচ্ছে বর্ষাকাল, আরেকটা হচ্ছে শীতকাল। বর্ষাকালে আসলে, আমি এখানে বর্ষাকালে বহুবার এসেছি, তো সেই ক্ষেত্রে আমার জানা আছে এখানে যে এখানকার দৃশ্য বর্ষাকালে কীরকম হয়ে ওঠে। এখানে এমনিতেই তো সবুজ চারিদিকে, তাহলে বোঝে নাও যখন বর্ষা হয় তখন এই গাছের পাতাগুলো, যে এখানে রাস্তার ধুলো, সেগুলো সব ধুয়ে মুছে যায়। এবং এখানকার যে পলিউশন দেখা নেই, তা সত্ত্বেও যদিও কিছু মাত্রায় পলিউশন থাকে, সেটাও কিন্তু
ধুয়ে মুছে আকার হয়ে যায় এবং রাস্তার গ্রিনারি, রাস্তার সৌন্দর্য কয়েকশো গুণ আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো আর শীতকালে আসলে তো বুঝতেই পারছো, শীতকাল তো এমনিতে একটা সুন্দর একটা সিজন, যে সিজনে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে বেশ মজাই লাগে। শীতকালে আসলে তুমি এইসব জায়গা পুরো সবুজ দেখতে পারো আরও বেশি। এখানে সবুজ আছে এই মুহূর্তে, কিন্তু যেহেতু আমি একটু দুপুরবেলার দিকেই যাচ্ছি, ট্রাভেল করছি, দুপুরবেলা হবে না, হয়তো 11টা 11:30 বাজে, সকালবেলায় ট্রাভেল করছি। কুয়াশা আচ্ছন্ন একটা ভাব তুমি দেখতে পারবে এদিক দিয়ে, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। সামনে আরও সুন্দর জায়গা আছে, যেখানে কিনা একটা রাস্তা আছে, সেই সামনে কিনা আরেকটা জায়গা আছে যেখানে কিনা তোমার হচ্ছে খেজুর গাছ, কিছু কিলোমিটার অবধি শুধু ডান দিক বাদিক অন্য কোনো গাছ নেই, শুধু খেজুর গাছ। এবং শীতকালে, বিশেষ করে শীতকালে দেখতে পারবে ওই খেজুর গাছ যেখানে শুরু হচ্ছে, সেখানে কিন্তু যারা ওই গুড় বিক্রেতা তারা কিন্তু ওখানে রস নিয়ে বসে থাকে, শুধু রসটাই ওরা বিক্রি করে ওই গাছের থেকেই পেরে। আর প্রত্যেকটা গাছে কিন্তু কলসি লাগানো থাকে। তো ওই হচ্ছে আমি একটা ছোট্ট বোলপুর যাওয়ার পথে কেমন দৃশ্য হয় সেই সব আপডেট তোমাকে দিচ্ছিলাম। সামনে কিছু গ্রাম আছে যার নাম হচ্ছে যত সম্ভব পাড়ুই বলে একটি জায়গা আছে। পাড়ুই যাওয়ার ঠিক মুখেই একটি হাট বসে, যেই হাটটা কিনা সেই হাটে তুমি সমস্ত রকম অর্গ্যানিক জিনিসপত্র পেয়ে যাবে। যেরকম ধরে নাও খাদ্যশস্য, ঠিক আছে, বা বীজ, তারপরে মাটির কলসি, বা এখানে যেসব জিনিস বেশি পরিমাণ ব্যবহার হয়ে থাকে। কলকাতা আর এখানকার মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে, কলকাতাতে দিন দিন মডার্ন হচ্ছে, মানুষজন উন্নত ধরনের জিনিস ব্যবহার করার চেষ্টা করছে, অনেকটা আর্টিফিশিয়াল লাইফ লিড করছে। যেরকম ধরে নাও যত বাসনপত্র আছে বা রান্না করার জিনিস আছে, সেই সমস্ত কিছু স্টিল অথবা স্টিল ম্যাটেরিয়াল টাইপের জিনিসই বেশি ব্যবহার করা হয়। কিন্তু এইখানে কিন্তু তেমন নেই, এখানে এখনও পর্যন্ত মাটির হাঁড়ি ব্যবহার করে রান্না করা হয়, এবং গ্যাসের ব্যবহার নেই সেরকমভাবে, যে তোমার কি গ্যাসে রান্না করে তোমাদেরকে রান্না করবে, গ্যাসে রান্না করবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে এখনও কাঠের জাল দেওয়া হয়, অনেক জায়গা আছে। এই যে ডানদিকবাদী যেসব জায়গা দেখছে, এগুলো একটা প্রত্যন্ত গ্রাম, যেহেতু সে প্রত্যন্ত গ্রাম থাকাকালীন থাকার জন্য এখানে অনেক বাড়ি আছে যারা এখনও কাঠের জালে রান্না করে। তো আমি এই মুহূর্তে অজয়নদ পার করে এগোচ্ছি হচ্ছে বোলপুরের দিকে। বোলপুর এখান থেকে আর 10 কিলোমিটার অ্যারাউন্ড। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। দেখো এই জায়গায় দুদিকে গাছ, যেরকম দীঘা যাওয়ার মুখে যেরকম গাছ থাকে, ঠিক অনেকটা ওই রকমই লাগছে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এখানে বালির খাদান রয়েছে, অজয়নদ থেকে প্রচুর বালি সংগ্রহ করা হয়, এবং রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বালি কিন্তু এখান থেকে লাল বালি পৌঁছে যাওয়া হয়। তো এই হচ্ছে বীরভূমের চিত্র। মোটামুটি আশা করি এই ব্লগের মধ্যে তোমাদের বোলপুর আসার ধারণা, যে এখানকার রাস্তা কেমন হতে পারে বা এখানকার পরিবেশ কেমন হতে পারে, সেটার একটা জাস্ট কিছুটা আন্দাজ তোমরা করতে পেরেছো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখো এই যে সোজা ডান দিকে দেখা যাচ্ছে কাশফুলের কিন্তু এখানে বেশ কিছু কাশফুল হয়ে রয়েছে। আমি গাড়িটা স্লো করবো যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো এখানে কাশফুল কিন্তু একগুচ্ছ কাশফুল কিন্তু এখানে হয়ে রয়েছে। তবে এই সময় কাশফুলের কাছে গেলে কাশফুল দেখবে উড়ে বেড়াচ্ছে, কাশফুলের কাছাকাছি তুমি যেতে পারবে না, প্রচুর কাশফুল তোমার মাথায় বা গায়ে জড়িয়ে যেতে পারে। বীরভূম আর বোলপুর হচ্ছে লাল মাটির দেশ। তো আমরা যেটা জানি যে এখানে লাল মাটি পাওয়া যায়, তবে এখানে হয়তো তোমরা রাস্তার ধারে হয়তো দেখলে যে মাটিগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু লাল নয়। তো তোমরা হয়তো ভাববে যে লাল মাটির দেশ, তাহলে কী করে হলো? এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে যদি তুমি একটু খোঁড়ো, ঠিক আছে, একটা কোদাল দিয়ে এক কোপ চালাও, তাহলে বুঝতে পারবে এখানে লাল মাটি আছে কি নেই। এখানে কিন্তু পুরোপুরি লাল মাটির জায়গা। বোলপুর আর শান্তিনিকেতন অতিক্রম করে আমি চলে এসেছি আরও প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, যার নাম হচ্ছে বৈশিডাঙ্গা। আমরা এতক্ষণ ধরে যেসব রাস্তা ধরে আসছিলাম সেগুলো ছিল জাতীয় সড়ক, কিন্তু এটা একটি গ্রামীণ সড়ক, এবং এই সড়কে কিন্তু খুব একটা গাড়ি চলাচল করে না, যার জন্য এখানে বুঝতেই পারছো গ্রামীণ রাস্তা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি সৌভাগ্যবশত এমন সময় এসেছি যখন কিনা বৃষ্টি শুরু হয়েছে, তো রাস্তাঘাটের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে বলা যেতে পারে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, বোলপুর আর বীরভূমে যদি আসল সৌন্দর্য দেখতে হয় তাহলে এখানে আসতে হচ্ছে বর্ষাকাল এবং শীতকাল। এইসব এলাকার যেসব মানুষজন থাকে সেসব মানুষ কিন্তু বেশিরভাগটাই আদিবাসী, এবং এখানে চাষবাস ছাড়া আর উপার্জনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা কিন্তু নেই বললেই চলে। যেহেতু এখানে কোনো কলকারখানা নেই, তাই দূষণও হয় না, আর যেখানে কলকারখানা নেই সেখানে গাড়িও চলাচল হয় না। তাহলে বলতে গেলে উভয় পক্ষেই এখানে দূষণের মাত্রা কিন্তু একদম শূন্য প্রায়। তার জন্য এখানে ভিজিবিলিটি কিন্তু অনেক বেশি। এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে কলকাতা শহরের কিছু মানুষজন আছে যারা কোলাহল পছন্দ করে না, তারা কিন্তু এইসব প্রত্যন্ত জায়গায় এসে কিছু জমি কিনে বাড়ি টাড়ি করে থাকে, তাও সেটা স্বল্প সময়ের জন্য। বলা যেতে পারে এক ধরনের হলিডে কাটাতে কিন্তু তারা এখানে আসেন। আর যেহেতু এখানে জমির দাম কম এবং লেবারও পাওয়া যায় খুব সস্তায়, তো সেই কারণে ওভারঅল ইনভেস্টমেন্টটা খুবই কম, যার জন্য বিশেষ কিছু মানুষরা শহর থেকে এসে এখানে থেকে যায়। তাহলে বলো কেমন লাগলো বীরভূমের এই ছোট্ট ট্রিপটি?
চেষ্টা করলাম যে বীরভূমের একদম ফুটেজ যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি। আশা করি আমি পেরেছি। এখনও অনেকে আছো যারা পশ্চিমবঙ্গে থেকেও গ্রাম বাংলার সেই চিত্রটা এখনও সশরীরে উপভোগ করতে পারোনি, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হয়েছে আশা করি। তো এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলের ওপর প্রচুর ভিডিওস আমি আপলোড করতে থাকি। আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের ভালোই লাগবে। সো পরবর্তী ভিডিওতে আবার সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। জয় হিন্দ।